এই 15 আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি 32 নম্বরে গিয়ে আসবেন। আমাদের আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজা 16 হাত হয়ে যাবে, এমনি আওয়ামী লীগের কলিজা 16 হাতই আগামী জাস্ট 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আমি জানি না 15 তারিখ বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। সহিংসতা আগের মতো বেটা এই চিনস এরকম বুকে থাপড় দিয়া বলে মেশিন আছে পিছনে কইয়া হাত দিও না বাবা, হাত বের হওয়ার আগে দেখবা হাত নাই, জনগণ ধোলাই দিয়া মাইরা ফেলবে। আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাদের সিদ্দিকীর মতো একটা ভারতীয় দালাল যে অস্ত্র উঠিয়ে বাংলাদেশের সীমান্তে 75 থেকে 81 সালে বাংলাদেশের ভিতরে হাজার হাজার শত শত নাগরিক এবং আমাদের সোলজারদেরকে হত্যা করেছে, এই দালাল রয়ের এজেন্টকে দিয়ে যদি কেউ মনে করে থাকে কাদের সিদ্দিকী দিয়ে বাংলাদেশকে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে, বোকার স্বর্গে বাস করছেন। নয়াদিগন্ত পরিচয় গোপন করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সারা দেশে ব্যাপক নাশকতার পরিকল্পনার তথ্য ফাঁস করেছে। তারা একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা সেই প্রতিবেদন পরিচয় গোপন করে এক আওয়ামী লীগ নেতার কাছ থেকে সারা দেশে ব্যাপক নাশকতার পরিকল্পনার তথ্য ফাঁস করেছে। তারা একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা সেই প্রতিবেদনটা আগে দেখে নিই। কী ধরনের নাশকতার পরিকল্পনা আওয়ামী লীগ করেছে এবং 15ই আগস্টকে ঘিরে তাদের আরও যে পরিকল্পনাগুলো রয়েছে, বিভিন্ন সূত্রে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেগুলো মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব আগামী দিনে কী ধরনের সহিংসতা এবং নাশকতার পরিকল্পনা এবং ক্ষমতা দখলের ষড়যন্ত্র আওয়ামী লীগ এই মুহূর্তে করছে এবং এদের পেছনে কারা কাজ করছে এবং মাঠ পর্যায়ে কারা এক্সিকিউট করার দায়িত্ব পেয়েছে। এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার, কারণ যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় করেছি সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের প্রতিশোধ নিতে তারা সারা দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরিকল্পনা করেছে। একই সাথে আবারও রাষ্ট্র ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছে তারা। আমরা একটু নয়াদিগন্তের অনুসন্ধানী প্রতিবেদনটা দেখে নিই। বিদেশে থাকা 5 নেতার নির্দেশে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা আওয়ামী লীগের। অস্থিতিশীল করতে 1000 কোটি টাকার পরিকল্পনা, হাতিয়ার বানাতে চায় সংখ্যালঘুদের বাড়ি উপাসনালয়ে হামলার নির্দেশ। রাজধানী সহ সারা দেশ উত্তপ্ত করতে সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ 5 নেতার তত্ত্বাবধানে 1000 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে দলটি। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাওয়া 5 নেতা হলেন সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, হাসান মাহমুদ, বাহাউদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ। আওয়ামী লীগের এ পরিকল্পনার অংশ হিসেবে প্রধান টার্গেট করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে। গোপনীয়তা রক্ষা করে ছদ্ম পরিচয় কেন্দ্রীয় ছাত্রলীগের উপধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার সাথে কথা বলে জানা যায়, সারা দেশে সংখ্যালঘুদের বাড়িঘরে গোপনীয়তা রক্ষা করে হামলার নির্দেশ আছে বিদেশে পলাতক নেতাদের কাছ থেকে। আশ্বাসও আসছে বড় পুরস্কারের। ছাত্রলীগের ওই নেতা আরও জানান, আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নামার কোনো ইস্যু ও সাহস পাচ্ছে না, সেহেতু সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে ইস্যু তৈরি করার চেষ্টা চলছে। এজন্য ব্যবহার করা হচ্ছে পদ পদবিবিহীন ছাত্রলীগ ও যুবলীগের তরুণ কর্মীদের। পুরাতন বিভিন্ন সময়ের বড় সমাগমের সাথে আওয়ামী লীগের স্লোগান জুড়ে দিয়ে চালানো হচ্ছে ভার্চুয়াল গুজব। এর জন্য খরচ করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। আমির হামজার কাছ থেকে আরও জানা যায়, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার পরিকল্পনা সফল হলে আওয়ামীপন্থী বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের লোকদের দিয়ে সংখ্যালঘুদের রক্ষার ইস্যু দিয়ে মাঠে নামানো হবে। সেখানে আস্তে আস্তে যোগ দিবে পরিচয়হীন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। সমাগম কন্টিনিউ করতে পারলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আস্তে আস্তে সারা দেশে নেতাকর্মীদের মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে দলটির। রাজধানীর কাটাবন এলাকায় ভিন্ন পরিচয়ে স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতার কাছ থেকে জানা যায়, সংখ্যালঘুদের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও বিএনপি জামাতের বিরুদ্ধে দাঁড় করাতে কাজ করছেন ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী। এ কাজের জন্য সংখ্যালঘু ও সুশীল সমাজের কিছু ব্যক্তির কাছে টাকা পৌঁছে দিতে জয়দেব নন্দীকে অর্থ দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। 2012 সালে চট্টগ্রামের বদ্দারহাট নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত। তথ্যদাতা এ নেতা আব্দুর রাজ্জাকের অনুসারী। আওয়ামী লীগের এ পরিকল্পনার অংশ হিসেবে গত শুক্রবার ও শনিবার রাজধানীর শাহবাগে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিবের নেতৃত্বে একটি গ্রুপ শাহবাগে জড়ো হয়। একটি বিশ্বস্ত সূত্র বলছে, স্থপতি ইকবাল হাবিব আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্ধারিত ছিলেন। এমনকি সারা দেশে সহিংসতা করতে যে 1000 কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে তার অর্ধেকটাই বরাদ্দ পেয়েছে বাপা। নাম প্রকাশে অনিচ্ছুক বাপার এক কর্মকর্তা নয়াদিগন্তকে বলেন, চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন গণহত্যা চলেছে তখন বাপা ও বাপার কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলেননি। অতীতেও কোনো গুম খুন ও নির্যাতন নিয়ে বাপা কথা বলেনি, এটা বাবার কাজও না। এবারই প্রথম বাপাকে এসব নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, মোটা অঙ্কের অর্থনৈতিক সুবিধা দিয়ে ইকবাল হাবিব এ কর্মকাণ্ডের ব্যাপারে অনেক কর্মকর্তাকে সম্পৃক্ত করেছেন। বিশ্বস্ত একটি সূত্র নয়াদিগন্তকে জানায়, এনএসআই এর সদ্য সাবেক ডিজি ডিএম জুবাইরের তত্ত্বাবধানে ও তার ভাইরা দুবাই প্রবাসী ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের মাধ্যমে ঢাকার এসব সমন্বয়কারীদের কাছে বাজেটের 1/3 টাকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছানো হয়েছে। কিছু টাকা গত 2-3 দিনের মধ্যেই সালমান এফ রহমানের এপিএস শফিকুল ইসলামের মাধ্যমে স্থপতি ইকবাল হাবিবের কাছে পৌঁছায় বলে সূত্রটি নিশ্চিত করেছে। এরই মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের 2 নেতার কাছে এ প্রকল্পের অর্থ পৌঁছে দিয়েছে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ মিরপুর বিআরটি এর নিয়ন্ত্রক ও শেওড়াপাড়া আওয়ামী লীগ নেতা শামীম।
6 আগস্টের পর থেকে গোপালগঞ্জে অবস্থান করছে শামীম। এ টাকার সংস্থান করেছে ছাত্রলীগের সাবেক সভাপতি ও গাইবান্ধা 5 আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। এছাড়া উত্তরাঞ্চলে নেতাকর্মীদের মাঠে নামাতেও টাকার মজুদ পৌঁছে দেওয়ার দায়িত্ব রয়েছে এ নেতার উপর। এদিকে রাজধানীর শাহবাগ চত্বরকে টার্গেট করে বিভিন্ন সামাজিক সংগঠনকে মাঠে নামানোর চেষ্টা করছে দলটি। এসব সামাজিক সংগঠনকে জনবল দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের উপর। সম্রাট অর্থের বিনিময়ে রাজধানী ও আশপাশ এলাকা থেকে অপেক্ষাকৃত কম পরিচিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের কর্মীদের এনে এসব কর্মসূচিতে দাঁড় করাচ্ছেন। অনেক বড় ধরনের একটা পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগ আগাচ্ছে। সারা দেশে ব্যাপক নাশকতা তারা করতে চাইছে এবং সংখ্যালঘুদের তারা টার্গেট করেছে। ইতিমধ্যেই গত শুক্র এবং শনিবার আমরা দেখেছি শাহবাগে ব্যাপক সমাগম হয়েছিল। সংখ্যালঘুদের মুখোশে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছিল এবং এই পরিকল্পনাটা সেখানে শেষ না। আমি এর আগেও আমার এই চ্যানেলে একটা ভিডিওতে সে ব্যাপারে কথা বলেছিলাম। যেটা শুরু করেছে তারা গত শুক্র শনিবারে আমরা যেটা দেখেছি এটা কন্টিনিউ করবে এবং সামনের দিনে এটা ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আওয়ামী লীগ নিজেরাই সংখ্যালঘু হিন্দুদের বাড়ি এবং মন্দিরে আগুন দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে দেশে একটা বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজা 16 হাত হয়ে যাবে, এমনি আওয়ামী লীগের কলিজা 16 হাতি। তবে আমি মনে করি সজীব ওয়াজেদ জয় ভাই, আপনি কয়েকদিন রেস্ট নেন। আপনি যেইভাবে প্রতিদিন এক একটা বক্তব্য দিচ্ছেন আর যেভাবে আপনার বক্তব্য বদলাচ্ছে, এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু টেনশনে আছে। কারণ আপনি সেকেন্ডে যা বলছেন, আপনি আপনার আম্মার সাথে যোগাযোগ করে বলবেন। কারণ আপনি যা বললেন কালকে শেখ হাসিনা তিনি ভারত থেকে যেটা বললো সাংঘর্ষিক হয়ে গেল না? তা আপনার একটু আপাতত রেস্টে থাকেন, চিকিৎসা করেন। জানি মানসিক একটা ধকল যাচ্ছে, তো উল্টাপাল্টা কথা বলে পরিবেশ নষ্ট করেন না, কর্মীদেরকে ভয় পাওয়া দিবেন। যাই হোক, কে বলে রে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। আচ্ছা, এখন আসে নাকি আসে না? আপনি আগামী জাস্ট 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আমি জানি না 15 তারিখ বাংলাদেশে কি করতে চাচ্ছে। ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কল রেকর্ড আপনারা শুনছেন। এটা কিন্তু অথেন্টিক, আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে কভার করছে। তো তিনি তার যে নির্দেশনাটা সেখানে দিয়েছেন, এর মাঝখানে আপনি ধরেন গোপালগঞ্জের পরিস্থিতি, আপনি যদি বরগুনার দৃশ্য দেখে থাকেন, আপনি যদি লক্ষ্মীপুর না নোয়াখালী সেখানে দৃশ্য দেখে থাকেন, তাহলে আপনার বোঝা উচিত আওয়ামী লীগ যখন মাঠে নামে তখন পরিবেশটা থমথমে হয়ে যায়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বলে যে বিরোধী দলে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ বাংলাদেশের মানে গত স্বাধীনতা 53 বছর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী স্ট্রং বিরোধী দল। এর আগে বিএনপি যখন একবার নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় গেছিল, আওয়ামী লীগ কিন্তু তাদেরকে পদত্যাগ করাইতে পারছিল, যেটা বিএনপি পারে নাই। তো বরাবরই আওয়ামী লীগ বিপরীত দলে থাকা অবস্থায় খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। আর এর মাঝখানে গত কয়েকদিনে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ জানে যে যদি 15 তারিখ কামব্যাক করতে না পারে তো কামব্যাক করাটাও অনেক কষ্টকর। কেন কষ্টকর? অলরেডি ধরেন আওয়ামী লীগের যেই মেইন শক্তিগুলো ছিল, বেসিক্যালি আপনি কর্মী অনেক দেখছেন বিভিন্ন জায়গায়, তো এরা কিন্তু সবাই অরিজিনাল কর্মী না, হাইব্রিড সুবিধাভোগী। দলের আগে পিছিয়ে মুজিব কোট লাগায় হারছে, লুট করছে, কর্মীরা টাকা মাইরা খায়া ফেলছে, সরকারের বাজেটেরা খায়া ফেলছে, জনগণ খেপা ছিল। এই কারণেই মানে জনগণের কথা এরা শুনে নাই, শুনছে উপরে থেকে জি ভাই হ্যাঁ এগুলো করতে করতে কিন্তু অবস্থা। সো এখন আসলে অ্যাক্টিভ আওয়ামী লীগ কতজন সেটা আগামী 15 তারিখ বোঝা যাবে। অলরেডি 90 জন এমপি মন্ত্রী ভেঙে গেছে, তো অ্যাক্টিভ আওয়ামী লীগের কর্মীরা তারা কি মাঠে নামবে? আমি একটা কথা বলি ভাই, এখন আবার ভাইবেন না তুই তো আবার মনে হয় যে কি আওয়ামী লীগের সাথে পোল্ট্রি মারছিস। না ভাই, আমি সবসময় এই কথাগুলো বলি। আমি আমার পুলিশ বাইরে বলছি যে আপনারা এই উপর মহলের ডিবি হারুন ফারুন বেনজিরের কথা শুনে যে ভাই করতেছেন, মানুষ কিন্তু খেপে গেছে, দেখেন নাই? আজকে আমি কইছিনি কাঙ্গালের কথা বাসিছে ফলছিনি। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলি, রাজপথে নামা ফাইন, কিন্তু কোনো রকম সহিংস ভূমিকা যায় না বাবা। তোমার নেতা চলে গেছে, নেতার ছেলে মেয়েরা আগে পাঠাই রাখছে, ট্রাঙ্কে ডলার টাকা আগে পাঠাইয়া তারা ওইখানে আছে। তো রাজপথে নামো, গণতান্ত্রিক দেশ, এই মুহূর্তে ডেমোক্রেসি খুবই স্ট্রং। ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন 15ই আগস্ট কি হতে যাচ্ছে। চারদিকে দেখছি এই আলোচনা, আমরা সামাজিক মাধ্যমে বা ব্যক্তিগতভাবেও যখন কারোর সাথে দেখা হয়, কথা হয়, আমাদের সামনে চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়, তখন অনিবার্যভাবে আসে 15ই আগস্ট কি হতে যাচ্ছে। আসলে আওয়ামী লীগ নামে এই দানবীয় সন্ত্রাসী সংগঠনটা, এটা আসলে একটা সন্ত্রাসী সংগঠন প্রমাণ করেছে এবং এই প্রতিষ্ঠানটা কখনো কোনোভাবেই গণতান্ত্রিক না। প্রথমবার স্বাধীনতার পর ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র সাংবিধানিকভাবে শেষ করেছিল শেখ মুজিবুর রহমান, তার মেয়ে এসে সেটাকে অলিখিতভাবে আবার একই কাজ করেছেন। তো যাই হোক, ওই সংগঠনটা যতক্ষণ ক্রিয়াশীল থাকবে ততক্ষণ আমাদের শঙ্কা আসলে থাকতেই পারে, থাকার সম্ভাবনা যথেষ্ট। স্বাভাবিকভাবেই তারা চেষ্টা করছেন, তাদের এই যে তারা এবং তাদের প্রভু ভারত মিলে যেভাবে নিরঙ্কুশভাবে এই দেশের মানুষজনকে দমন করে ক্ষমতা ধরে রেখেছিলেন, পাল্টা একটা অভ্যুত্থান করে আবার সেটাকে পেয়ে যাওয়া যায় কিনা, আবার সেটাকে দখল করা যায় কিনা, সেই চেষ্টা তাদের একটার পর একটা আছে। এবং 15ই আগস্ট নিশ্চিতভাবেই তাদের এক ধরনের চেষ্টা হতে পারে। এই চেষ্টা তাদেরকে করতে দেওয়া উচিত কিনা, সরকারের আওয়ামী লীগের এই দিনের কর্মসূচির ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই ব্যাপারেই আমি একটু কথা বলতে চাই। তারও আগে আরও দু একটা ইস্যু আলোচিত হচ্ছে, সেটা হলো 15ই আগস্ট কি শোক দিবস থাকা উচিত জাতীয়? 15ই আগস্টের ঘটনাটা মর্মান্তিক, ইন এনি কনসিডারেশন, কোনো সন্দেহ নাই। কিন্তু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার কি এই জাতির কোনো সম্পদ হিসেবে, জাতির কোনো সব জাতিকে মধ্যে ইনক্লুড করে তাদেরকে কি রাখার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে? কোনোদিন না। আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে, আমরা এগুলো নিয়ে এখন স্বাধীন বাংলাদেশে অনেক আলোচনা করব, শেখ মুজিবুর রহমানকে বড় করতে একমাত্র করে তুলতে গিয়ে আওয়ামী লীগ করা মানুষজন যাদের মুক্তিযুদ্ধে বড় অবদান আছে
ধরুন তাজউদ্দিন আহমেদ, তারও অবদানকে শেষ করে দেয়। তাজউদ্দিন আহমেদের ছেলে প্রায় কান্নাকাটি করে, এসব আমরা দেখেছি। ওই ভদ্রলোক শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছিলেন, জেলখানায় গুলি খেয়ে মারাও গিয়েছিলেন। যাই হোক, 15ই আগস্টের শোক দিবস যে একটা দাবি আছে এটাকে প্রত্যাহার করার, সেটা হলেও কোনো সমস্যার কিছু নাই। আমরা শেখ মুজিবুর রহমানের যখন স্ট্যাচু ভাঙা হয়েছে, ভাস্কর্য ভাঙা হয়েছে, আমরা এই ইন্টারপ্রিটেশন করেছি যে শেখ মুজিবুর রহমানকে জাস্ট গঞ্জে আওয়ামী লীগ সরকার তারা তাদের এই বিভৎস অন্যায় নিপীড়নের সিম্বলে পরিণত করেছেন। তাদের যাবতীয় নিপীড়ন এবং অন্যায়কে জায়েজ করার চেষ্টা করেছেন যে সকল স্বাধীনতার চেতনা, সকল বলছি তারা যেভাবে বলছে, সত্যিকার অর্থেই আমাদের গুরুত্বপূর্ণ স্বাধীনতার চেতনা ছিল, আছে, কিন্তু এটাকে নষ্ট করেছে, ডেরোগেটরি করেছে, এবং সেই সব কিছু তারা করেছে শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে। সুতরাং 15ই আগস্টের শোক দিবস থাকা যে উচিত না, এই দাবি যে উঠেছে এটা অযৌক্তিক না, এটা থাকতেই পারে। যাই হোক, যে আলোচনাটা করছিলাম 15ই আগস্টে কি হতে যাচ্ছে, এটার পেছনে কিছু ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের মনে হয় অনেকে আমরা একটা অডিও ক্লিপ শুনেছি যে 15ই আগস্ট নিয়ে ঢাকায় তারা সংগঠিত হওয়ার একটা চেষ্টা করবে, শেখ হাসিনা কিছু নির্দেশনা দিচ্ছেন, এরকম একটা ক্লিপ আমাদের সামনে ছিল। সেখানে তিনি যা যা বলেছেন আমি একটু পড়ি। সবাই ঢাকায় চলে আসবে, মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে, বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিয়ে যাবে, এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে। আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন, দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে ও একই সঙ্গে গত কয়েকদিনে সারা দেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, যারা ব্যক্তিগতভাবে শারীরিক আক্রমণ অথবা প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, নিশ্চয়ই তাদের থানায় গিয়ে মামলা করার অধিকার আছে, তারা সেটা করুন, কোনো সন্দেহ নেই, কোনো সমস্যা নেই। কিন্তু সারা দেশ থেকে ঢাকায় আসতে হবে কেন, আমরা এই প্রশ্ন করতে পারি। এটা তো ছিল না আগে। প্রত্যেকে তার জায়গায় তাদের মতো করে কর্মসূচি পালন করেছেন। শোক দিবস তাদের, এটা জাতিগত। এমনকি আওয়ামী লীগকেও শোক দিবস পালন করতে দেখিনি আমরা, মোড়ে মোড়ে দেখেছি তো, এখানে নানান রকম প্রোগ্রাম হয়, বসে থাকতে হাসাহাসি হই হট্টগোল করেছে, বিরিয়ানি বা তেহারি খাওয়াখাওয়ি হয়েছে। যাই হোক, তারা তাদের মতো করে এগুলো সব কিছু করুন, ঢাকায় আসতে হবে কেন? আমরা বুঝতে পারি পরিকল্পনাটা কি। এবং সাম্প্রতিক সময়ের দুটো কনটেক্সট আমরা একটু যোগ করে রাখতে চাই। একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মাঠে নামানো হয়েছে একেবারে মিথ্যা দাবি দিয়ে, মিথ্যা ন্যারেটিভ দিয়ে, সাম্প্রদায়িক হামলা হচ্ছে সেই ন্যারেটিভ দিয়ে, একেবারে মিথ্যা কথা এটা। তার সাথে এখন তারা সেটা যোগ করছেন। আরেকটা কনটেক্সট আমাদের একটু মনে রাখতে হবে, আমাদের পুলিশ বাহিনী এখনও তারা কিছু কিছু থানায় কাজ শুরু করেছেন, কিন্তু সেটাকে কোনোভাবেই আসলে যথেষ্ট বলা যায় না কোনোভাবে। তো তাই যদি হয়ে থাকে তাহলে এই যে প্রায় পুলিশহীন একটা অবস্থা, এই অবস্থায় আওয়ামী লীগকে কি এই মুহূর্তে মাঠে নামতে দেওয়া উচিত এভাবে? এই প্রশ্নটা খুব সিরিয়াসলি আসতে পারে। আমরা খেয়াল করেছি এর মধ্যে খুবই ব্রিলিয়ান্টলি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা তাদের কর্মসূচি শুরু করেছে রেজিস্ট্যান্স উইক নামে, যেটা আজ বিকেল 3টা থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে জমায়েত করবে। তাদের অনেকগুলো দাবি আছে, তাদের দাবিগুলো একটু পড়ি। তারা মাঠে থাকতে চাইছেন, এই মাঠে থাকাটা খুবই জরুরি। মাঠে কি বলে থাকতে চাইছেন? ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি, লুণ্ঠনের মাধ্যমে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের দাবি, ন্যায্য দাবি মেনে নিতে হবে। তারপরে প্রশাসন বিচার বিভাগে যারা অভ্যুত্থানের হামলা মামলা হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে দ্রুততম সময়ে তাদেরকে অপসারণ করে বা সরকারে তাদেরকে নিয়োগ বাতিল করতে হবে এবং তাদের বিচারের আওতায়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে কিছু লোকজনকে পদত্যাগ করতে দেখছি, না পদত্যাগ হবে না তো, এই প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় আনতে হবে। আইজিপি, ঢাকার কমিশনার, আরও কি পুলিশ আছে না, জনাব হারুন, মনিরুল, বিপ্লব কুমার সরকার, যারা এই সরকারের সবচেয়ে কাছে থেকে কাজ করেছে, ইভেন সচিবরা। আমরা প্রায় বলি যে পুলিশ আমাদের সাথে কনফ্রন্টেশনে আসতে হয় বলে আমরা পুলিশকে নিয়ে অনেক কথা বলি। এই স্বৈরাচারকে ক্ষমতায় রাখতে সচিব, মানে একজন সচিবও কি আছে যে সচিবটা আসলে সরকারের আশীর্বাদ পুষ্ট নন? সরকারের আশীর্বাদ না পেলে বিগত সরকার সময় কেউ সচিব হয়েছে? কেউ হয়নি। খুব আলোচনা হচ্ছে এই মুহূর্তে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে তার সচিবকে দেখা যাচ্ছে, জননিরাপত্তা বা কোনো একটা বিভাগের সচিবকে, যিনি আগের এই যে ডামি নির্বাচন সেই সময় তিনি সেটার নির্বাচন কমিশনার ছিলেন। কি সুন্দরভাবে এখনো তাদের চেহারা দেখা যায়। এগুলো প্রশ্ন তৈরি করবে, এগুলো নিয়ে আলাদাভাবে কথা বলবো। সো এইসব মানুষজন পদত্যাগ করতে হবে বা অপসারণ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, খুব জরুরি। এবং তারা আরেকটা দাবি করছেন, যেটা প্রশাসন ও বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন সময় বৈষম্যের শিকার হয়েছেন তাদেরকে দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। ট্রু, আমাদের এটা বুঝতে কোনো সমস্যা নেই যে মানুষগুলো ওই রেজিমকে অন্ধভাবে সমর্থন করেনি, তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন, যেহেতু তারা মাঠে থাকছেন। কিন্তু আমি মনে করি প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা নেওয়া জরুরি। আওয়ামী লীগকে কোনোভাবেই ঢাকায় মেজর জমায়েত করতে দেয়া হবে না, এটা নিশ্চিত থাকা উচিত। আমি আবারও বলছি, তারা কোনোভাবেই যাতে বড় জমায়েত এই শহরে করতে না পারে। আমাদের কি মনে নাই যে আমরা জনসমাবেশ করতে পারবো কি পারবো না সেটা পুলিশের কাছে অনুমতি ছাড়া হতো না? মনে আছে তো? আমি আশা করি, বিশ্বাস করি স্বাধীন বাংলাদেশে এই পরিস্থিতি থাকবে না, কিন্তু এই মুহূর্তটা খুবই ভাইটাল। সুতরাং আওয়ামী লীগ যদি অনুমতি চাইতে আসে, আমি জানি না ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার তো নেই, অন্য কারা বা সিস্টেমটা কীভাবে কাজ করছে, ন্যূনতম তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের অনুমতির জন্য যেতে পারে, যাওয়া উচিত। এখনও যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনোভাবেই উচিত না তারা এখানে এভাবে করবে। তাদের কিছু রিপ্রেজেন্টেটিভ, সংখ্যাটা শুড বি লেস দেন 100 অথবা একটু বেশি, কম বেশি 100 জন মানুষকে তারা অনুমতি দিতে পারেন, তারা 32 নম্বরে গিয়ে শ্রদ্ধা জানাবেন, সারা দেশ থেকে এসে মৌন মিছিল করবেন। আমরা এর মধ্যেও শুনছি, এর মধ্যে এরকম তথ্য দেখছি
আমাদের গুরুত্বপূর্ণ মানুষজন যারা এসব খোঁজখবর রাখেন, যে সারা দেশ থেকে এর আগেই বহু মানুষ এসে ঢাকায় হাজির হয়েছেন। যারা হাজির হয়েছেন তাদের প্রতি সরকারের বিবৃতি থাকা উচিত, তারা যাতে কোনো রকমভাবে এদিন মাঠে নামার চেষ্টা না করেন। স্পষ্ট, পুলিশ বাহিনী যেহেতু যথেষ্ট পরিমাণ নেই, সেনাবাহিনীকে যথেষ্ট সতর্কভাবে রাখতে হবে যাতে এটাকে প্রতিরোধ করা যায়। তারা নানান রকম মুখোশে নামার চেষ্টা করবেন এবং এই স্পর্ধা তাদের যাতে কোনোভাবেই না হয়। বাংলাদেশের এই যে একটা সরকার এখনো পুরোপুরি শক্তভাবে তার ভিত্তিতে দাঁড়ায়নি, জনগণের নিরাপত্তা এখনো বেশ হুমকির মুখে, সেই মুহূর্তে অত্যন্ত যৌক্তিক কারণেই আওয়ামী লীগকে এরকম কোনো গ্যাদারিং, কোনো মৌন মিছিলই করতে দেওয়া উচিত বলে আমি মনে করি না। এটা এই বছরের জন্য। আগামী বছর থেকে তারা তাদের মতো করে কর্মসূচি পালন করতে পারে, যদি আমরা তাকে আওয়ামী লীগের নিষিদ্ধ না করার সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে সেটা পারবে। এবছর জননিরাপত্তার স্বার্থে কোনোভাবেই তাদেরকে এই রকম অনুমতি দেওয়া উচিত হবে না। আমি আশা করি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা তারা এগুলো করবেন। এবং আমাদের একটা কথা মনে রাখতে হবে, এই যে পুলিশ গড়িমসি করছে কাজে যোগ দিতে, এর সাথে 15ই আগস্টের এইখানকার তাদের কোনো পরিকল্পনা থেকে থাকতে পারে। এই সরকারের প্রায় সব পুলিশ হার্ড করে আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে দেখে নেওয়া হয়েছে ইন মোস্ট অফ দ্য কেসেস। সুতরাং যারা অংশগ্রহণ করছে তাদেরকেও আমরা সেই অর্থে রিলাই করতে পারি না, যারা এখনো দায়িত্বে ফিরে এসেছেন। সুতরাং খুবই বিপজ্জনক একটা সময় সামনে থাকতে পারে এবং পুলিশকেও রিলাই করা উচিত হবে না। যথেষ্ট পরিমাণ মিলিটারি ডিপ্লয়েড হতে হবে। আমাদের ছাত্র জনতা তো মাঠেই আছে, কিন্তু তারাও যদি মোটামুটি একটা সংখ্যায় মাঠে নামে তাহলে একটা সংঘাতের পরিস্থিতি আছে, তাই তাদেরকে মাঠে নামতে দেওয়া হবে না। এই মাঠ এখন এই মুহূর্তে অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং ছাত্র জনতার হাতে থাকবে। একটা গণঅভ্যুত্থানে পতিত দল এত কিছু বলতে পারছে, এবং আগেও বলেছি যে দলটা ক্ষমতায় এসে অন্তত দুবার, একবার সাংবিধানিকভাবে, একবার সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান, আর একবার শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং তাদের আরেকটা চান্স দল হিসাবে পাওয়া উচিত কিনা এসব প্রশ্ন আসতে পারে। প্লাস বিভৎস টর্চার এবং বিভৎস সব বর্বরতা, মানবতা বিরোধী অপরাধ তারা ঘটিয়েছে রাষ্ট্রের নাগরিকদের বিরুদ্ধে, তাদের দল হিসাবে থাকতে পারে কিনা এই প্রশ্নই মানুষজন তুলছে। আমিও তুলেছি। আবার আমার মনে হয়েছে তারা যদি সবকিছু ঠিকঠাক করে আসতে পারে, এইসব প্রশ্ন সুরাহা হওয়ার আগ পর্যন্ত তাদের এত হ্যাডাম দেখানোর কথা বলি পারে না। নো ওয়ে, এটা বন্ধ করতে হবে। ওই দিন যে কোনো মূল্যে, যে কোনোভাবে সংঘাত বন্ধ করার জন্য। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।